সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনা খুব দ্রুত কিছু একটা করতে চাচ্ছেন, যা বললেন গোলাম মাওলা রনি। ডিবির অভিযানে জাপা মহাসচিব গ্রেফতার। ভারতের বিরুদ্ধে জামায়াত নেতার বক্তব্য বিপজ্জনক, যা বললেন রিজভী। জামায়াতের বিচার এখনো বাকি, দলীয়ভাবে বিচার হওয়া জরুরি, মন্তব্য নুরুল কবিরের। ইসলামী ব্যাংকে এস আলমপন্থী 200 কর্মকর্তা বরখাস্ত, ওএসডি 5000। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শেখ হাসিনা খুব দ্রুত কিছু একটা করতে চাচ্ছেন, যা বললেন গোলাম মাওলা রনি। শেখ হাসিনা খুব দ্রুত কিছু একটা করতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। সম্প্রতি শেখ হাসিনার কয়েকটি কল রেকর্ড বা অডিও বক্তব্য ফাঁস হয়েছে। সেগুলো পর্যালোচনা করে এমন মন্তব্য করেন রনি, আগামী 1-1.5 বছরের মধ্যে আওয়ামী লীগে শেখ পরিবারের সদস্যদের পুনর্বাসন করা না গেলে শেখ পরিবার আওয়ামী লীগ থেকে মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেন গোলাম মাওলা রনি। রবিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি। ওই ভিডিওতে গোলাম মাওলা রনি বলেন, সাম্প্রতিক সময় শেখ হাসিনা ঘন ঘন বৈঠক করছেন। তিনি নেতাকর্মীদের যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং যেভাবে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য নির্দেশনা দিচ্ছেন, তা রীতিমতো আতঙ্কজনক। তিনি আরো বলেন, আওয়ামী লীগের লোকজন ঝটিকা মিছিল করছে, বাইরের মানুষ তালি দিচ্ছে। এখন সামাজিক মাধ্যমে শেখ হাসিনার পক্ষে স্লোগান হচ্ছে, লাখ লাখ মানুষ লাইক দিচ্ছে, কমেন্ট দিচ্ছে, শেয়ার দিচ্ছে, অথচ এই মানুষগুলো গত 1 বছর আগে আওয়ামী লীগের বিরোধী ছিল। আমার দেশ পত্রিকা সম্প্রতি শেখ হাসিনার পুরনো ও সাম্প্রতিক অনেকগুলো কল রেকর্ড প্রকাশ করেছে, যেখানে তিনি নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। আমার দেশে প্রকাশিত এসব কল রেকর্ডের বরাত দিয়ে গোলাম মাওলা রনি বলেন, শেখ হাসিনার যে বক্তব্য প্রচার করা, তার মাধ্যমে স্পষ্টত বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা খুব দ্রুত কিছু একটা করতে চাচ্ছেন। শেখ হাসিনা দ্রুত কিছু করতে চাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, শেখ হাসিনার বয়স এখন প্রায় 80 বছর। তিনি তার সীমাবদ্ধতা জানেন এবং তিনি জানেন যে এখন তাকে প্রতিটা সেকেন্ড কাউন্ট করতে হচ্ছে। দিন যত যাবে তার শরীর ভেঙে পড়বে, সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তিনি আরো বলেন, আগামী 1-1.5 বছরের মধ্যে শেখ হাসিনা যদি দেশে ফিরতে না পারেন, তার উত্তরাধিকার মনোনীত করতে না পারেন বা শেখ পরিবারের যারা রয়েছে তাদের রাজনীতিতে পুনর্বাসিত করতে না পারেন, তাহলে আগামীতে আওয়ামী লীগের রাজনীতি থেকে পুরো শেখ পরিবার মাইনাস হয়ে যাবে। শেখ হাসিনা এখনো নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ভাবছেন জানিয়ে রনি বলেন, এখন ভারতে গিয়ে শেখ হাসিনা তার নেতাকর্মীদের হুকুম দিচ্ছেন। ডিবির অভিযানে জাপা মহাসচিব গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়া 5 আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের 2 বারের সংসদ সদস্য ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল এবং জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সূত্র আরো জানায়, রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে রবিবার রাত 10:30টার দিকে ফয়জুর রহমান বাদলকে গ্রেফতার করে ডিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। ভারতের বিরুদ্ধে জামায়াত নেতার বক্তব্য বিপজ্জনক, মন্তব্য রিজভীর। জামায়াত ক্ষমতায় আসলে ভারত যদি বাংলাদেশে ঢুকে, তাহলে তাদের বিরুদ্ধে 50 লাখ যুবক স্বাধীনতার যুদ্ধ করবে। দলটির এক নেতার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ভারতের বিরুদ্ধে জামায়াত নেতার এমন বক্তব্য দেশের জন্য বিপজ্জনক ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রিজভী এ বিষয়ে কথা বলেন। গত শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। আমাকে অনেকে ভয় দেখায়, যদি আমরা ক্ষমতায় আসি পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে। আমি বলি, আমি দোয়া করি তারা ঢুকুক। ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা 1971 সালে মিথ্যাভাবে চাপানো হয়েছে। তখন আমরা প্রকৃত স্বাধীনতার যোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ পাব। কমপক্ষে 50 লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে।
জামায়াত নেতার এমন বক্তব্যের বিষয়ে বিএনপির মুখপাত্র নাম উল্লেখ না করে বলেন, জামায়াতের এক নেতার বক্তব্যে মানুষকে গভীরভাবে ভাবিয়ে তুলছে। পার্শ্ববর্তী দেশ আমাদের আক্রমণ করতে পারে, যুদ্ধ হতে পারে, এই কথাগুলো কেন আসছে? এটা কি কোনো পাতানো বিষয়? হ্যাঁ, আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে, পানি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি। এসব বিষয়ে আলোচনার মাধ্যমে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সমাধান করা যেতে পারে, কিন্তু আক্রমণের আশঙ্কা কেন ছড়ানো হচ্ছে? এটাও মানুষকে ভাবাচ্ছে যে বিষয়টি কি পরিকল্পিত। এমন বক্তব্য দেশের জন্য বিপজ্জনক ও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী। জামায়াতের বিচার এখনো বাকি, দলীয়ভাবে বিচার হওয়া জরুরি, মন্তব্য নুরুল কবিরের। বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নুরুল কবির বলেছেন, মুক্তিযুদ্ধকালে গণহত্যায় সহযোগী জামায়াত ইসলামী যদি আশা করে যে তাদের প্রশংসা করতে হবে বা ইতিবাচকভাবে মূল্যায়ন করতে হবে, তবে সেটি অন্যায় প্রত্যাশা। অথচ তারা এখনো নিজেদের অপরাধ বুঝতে চায় না, বরং সমালোচনা করা হলে অশ্লীল ভাষায় গালাগাল দেয়। সম্প্রতি বেসরকারি টেলিভিশনের জনপ্রিয় আলোচনা অনুষ্ঠান তৃতীয় মাত্রায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। নুরুল কবির মনে করেন, ব্যক্তিগত পর্যায়ের বিচারের পাশাপাশি দল হিসেবে জামায়াতের বিচার এখনো হয়নি এবং এটি জরুরি। তার মতে, অতীতের নৃশংস অপরাধ এবং সমাজে তাদের প্রভাব যদি বিচারহীন থেকে যায়, তবে দেশের গণতন্ত্র ও ন্যায় বিচার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, জামায়াত একটি ভিন্নধর্মী ফ্যাসিবাদী আচরণ বহন করছে। যারা তাদের পছন্দ মতো নয় তাদের গালাগাল দেয়, ব্র্যান্ডিং করে এবং মেয়েদের বিরুদ্ধে ধর্ষণের মতো বর্বর উপায়কেও ন্যায্যতা দিতে চায়। এর বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগ্রাম একসঙ্গে গড়ে তুলতে হবে। নুরুল কবিরের মতে, জামায়াতের বিকাশে শুধু তাদের সাংগঠনিক শক্তি নয়, বরং আওয়ামী লীগ ও বিএনপির সহযোগিতাও বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রের নামে, কখনো বিএনপি কৌশলগত কারণে জামায়াতকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। নৈতিকতা বিসর্জন দিয়ে ভোট বাড়ানোর স্বার্থে তারা জামায়াতকে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছে। তিনি আরো বলেন, জামায়াত দীর্ঘ 50 বছর ধরে ধারাবাহিকভাবে সাংগঠনিকভাবে কাজ করছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক স্থাপন করেছে। এটি সম্ভব হয়েছে প্রতিটি সরকারের নীতি ও আইনি সহযোগিতায়। ফলে তাদের ক্যাডার ভিত্তিক কাঠামো অনেক মানুষের কাছে কার্যকর মনে হয়েছে। তবে শৃঙ্খলাবদ্ধ দল মানেই ভালো রাজনৈতিক দল নয়, এটি হিটলারের উদাহরণ থেকেই প্রমাণিত। ইসলামী ব্যাংকে এস আলমপন্থী 200 কর্মকর্তা বরখাস্ত, ওএসডি 5,000। এস আলম গ্রুপ 2017 সালে একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ দখলে নেয়। তার আমলে ব্যাংকটিতে নিয়োগ পাওয়া বেশিরভাগ কর্মীই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার। তাদের মধ্যে একটা বড় অংশ সাইফুল আলমের নিজ উপজেলা পটিয়ার। এজন্য ব্যাংকটিকে সে সময় কটাক্ষ করে পটিয়া ব্যাংকও বলতেন কেউ কেউ। অভিযোগ রয়েছে, এস আলমের পছন্দের লোকদের নিয়োগ দিতে সে সময় জাল সনদ, বক্সের বায়োডাটা সংগ্রহ করা হতো। পরীক্ষা ছাড়াই দেওয়া হতো নিয়োগ, তবে পুরো প্রক্রিয়া সম্পাদন করা হতো কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা ছাড়াই। তবে গত বছরের 5ই আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পর ব্যাংকের একচ্ছত্র কর্তৃত্ব হারায় এস আলম গ্রুপ। এরপর থেকে তার সময় অবৈধভাবে নিয়োগ পাওয়া 5,385 জন কর্মকর্তার যোগ্যতা ও দক্ষতা মূল্যায়নের উদ্যোগ নেয় একসময়ের দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংকটি। এজন্য গত 27 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের মাধ্যমে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে ইসলামী ব্যাংক। এর মধ্যে মাত্র 414 জন পরীক্ষা অংশ নেন। তবে ধরা পড়ার ভয়ে যেসব কর্মকর্তা অংশগ্রহণ করেননি তাদের মধ্যে প্রায় 200 জনকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরখাস্ত করা হয়, আর ব্যাংকের নির্দেশনা অমান্য করায় 4,971 জন কর্মকর্তাকে ওএসডি করা হয়।